আফগানিস্তান থেকে যেভাবে দীর্ঘ ২০ বছরের যুদ্ধ শেষে আমেরিকাকে শেষ পর্যন্ত সেনা প্রত্যাহার করতে হয়েছিল, ইরানেও কি এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন কথাই জোরালোভাবে ছড়িয়ে পড়ছে, ইরান থেকে নাকি লেজ গুটিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। তবে এখনই এটাকে চূড়ান্ত সত্য বলে ঘোষণা করা যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন কথা উঠছে কেন? এর পেছনে কি সত্যিই কোনো বাস্তব কারণ আছে? উত্তরটা খুঁজতে হলে দেখতে হবে যুদ্ধের মাঠের বাইরের হিসাবটা। কারণ যুদ্ধ শুধু কে কতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়ল তার হিসেব নয়। যুদ্ধের হিসেব হয় টাকা দিয়ে, অস্ত্রের মজুদ দিয়ে, সৈন্যদের মনোবল দিয়ে, এবং সবচেয়ে বড় কথা, কতদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে সেটা দিয়ে। আর এই জায়গাতেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ আমেরিকার জন্য ক্রমেই কঠিন হয়ে উঠেছে। প্রথমে আসি খরচের কথায়। কয়েক মাসের এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ইতিমধ্যে কয়েক দশক মিলিয়ন ডলারে পৌঁছেছে বলে বিভিন্ন মার্কিন ও আন্তর্জাতিক হিসাব বলছে। অর্থাৎ ইরানের উপর যত হামলা হচ্ছে তার প্রতিটি হামলার সঙ্গে আমেরিকার নিজের যুদ্ধের বিলও বাড়ছে। আর এই যুদ্ধ যদি দ্রুত শেষ না হয়, সেই বিল কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন বড় প্রশ্ন। কিন্তু টাকার চেয়েও বড় সমস্যা হচ্ছে অস্ত্রের মজুদ। রয়টার্স জানিয়েছে, ইরান যুদ্ধের ৫ মাসে যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক মজুদের বড় অংশ অত্যন্ত নির্ভুল দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। অর্থাৎ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর কাছেও অস্ত্র অসীম নয়। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র প্রায় ১/৪ রিপার ড্রোন হারিয়েছে। এই ড্রোনগুলোর প্রতিটির দাম কয়েক কোটি ডলার পর্যন্ত হতে পারে। অর্থাৎ ইরান শুধু আমেরিকান সামরিক ঘাঁটিতে হামলা করছে না, আমেরিকাকে প্রতিটি হামলা ঠেকাতেও বিপুল অর্থ খরচ করাচ্ছে। আর এখানেই ইরানের যুদ্ধ কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি। ইরান আমেরিকার সঙ্গে আমেরিকার নিয়মে যুদ্ধ করছে না। তারা বিশাল বিমান বহন নিয়ে আকাশে দখল নেয়ার চেষ্টা করছে না, বরং ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পরিবর্তনশীল গতিপথের ক্ষেপণাস্ত্র এবং একসঙ্গে বহু লক্ষ্যবস্তুতে হামলার মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করে তুলছে। সাম্প্রতিক সামরিক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের গতিপথ পরিবর্তনের কৌশল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও বেশি ইন্টারসেপ্টর ব্যবহার করতে বাধ্য করেছে। অর্থাৎ একটি তুলনামূলক কম খরচের ড্রোন বা ক্ষেপণাস্ত্র ঠেকাতে যদি তার চেয়ে বহু গুণ বেশি দামের প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়, তাহলে দীর্ঘ যুদ্ধের অর্থনৈতিক হিসাবটা ধীরে ধীরে আক্রমণকারীর বিরুদ্ধেই যেতে পারে। আর ইরানের সবচেয়ে বড় কৌশলগত চাপ হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথকে কেন্দ্র করে তেহরান এমন একটি পরিস্থিতি তৈরি করেছে, যেখানে আমেরিকাকে শুধু ইরানের সামরিক শক্তি নয়, পুরো বিশ্ব অর্থনীতির উপর যুদ্ধের প্রভাবও হিসাব করতে হচ্ছে। হরমুজ স্বাভাবিক না থাকলে তেলের বাজার, জাহাজ চলাচল এবং জ্বালানি সরবরাহের চাপ বাড়ে। ফলে ইরান যুদ্ধের একটি সামরিক ক্ষেত্রকে সরাসরি অর্থনৈতিক অস্ত্রে পরিণত করতে পেরেছে। এমনকি এখনও হরমুজ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তীব্র টানাপোড়েন চলছে এবং এই জলপথ পুনরায় খোলার প্রশ্নে আলোচনাও হচ্ছে। এবার আসি আমেরিকান সৈন্যদের অবস্থার দিকে। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রায় ৫,০০০ সদস্য ২৪০ দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে অবস্থান করছে। পরিবারের সদস্যরা খাদ্য ও পানি সরবরাহ এবং নাবিকদের মানসিক চাপ নিয়ে উদ্বেগ জানিয়েছে। কয়েকটি প্রতিবেদনে জাহাজের ভেতরে আত্মহত্যার চেষ্টার ঘটনাও উঠে এসেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অবশ্য এসব প্রতিবেদনের কিছু অংশকে ভুলভাবে উপস্থাপিত বলে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু এত দীর্ঘ সময় যুদ্ধক্ষেত্রের কাছে একটি বিমানবাহী রণতরী মোতায়েন থাকা যে সৈন্যদের উপর প্রচণ্ড চাপ তৈরি করতে পারে, সেটি নিয়ে এখন প্রকাশ্যেই আলোচনা হচ্ছে। আর এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হচ্ছে, মার্কিন সেনাদের নিজেদের মধ্যকার মারামারি বা সংঘর্ষে ৭ জন সেনা নিহত হয়েছে।
ইরান যুদ্ধকে ঘিরে মার্কিন সেনাদের হতাহতের ঘটনা বাস্তব এবং ইতোমধ্যে বহু মার্কিন সামরিক সদস্য নিহত ও আহত হয়েছে। রয়টার্সের জুলাইয়ের হিসেবেই নিহত মার্কিন সেনাদের সংখ্যা 18-তে পৌঁছেছিল। এখন প্রশ্ন, ট্রাম্পের সুর নরম হওয়ার কারণ কি? কারণ যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই যুদ্ধের রাজনৈতিক মূল্য বাড়ছে। ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট যিনি দ্রুত ফলাফল দেখাতে চান, কিন্তু ইরানের ক্ষেত্রে কয়েক দফা হামলা চালানোর পরও যদি যুদ্ধ থামানো না যায়, হরমুজ পুরোপুরি স্বাভাবিক না হয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হামলা অব্যাহত থাকে এবং আমেরিকার অস্ত্রের মজুদ নিয়ে প্রশ্ন থাকে, তাহলে দ্রুত বিজয়ের গল্পটা অনেক দুর্বল হয়ে যায়। তাই একদিকে সামরিক চাপ, অন্যদিকে আলোচনা, দুই পথই এখন একসঙ্গে ধরে রাখতে হচ্ছে ওয়াশিংটনকে। হরমুজ নিয়ে আলোচনাতেও ট্রাম্পের পক্ষ থেকে ক্ষতিপূরণ সহ নানা শর্ত সামনে এসছে, আর আমেরিকার ভেতরেও যুদ্ধ নিয়ে বিরোধিতা আছে। আইন প্রণেতাদের মধ্যে যুদ্ধের ক্ষমতা নিয়ে বিতর্ক হয়েছে, সাধারণ মানুষের মধ্যে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। ইসরায়েলও যুদ্ধ নিয়ে অসন্তোষের খবর এসেছে। অর্থাৎ যুদ্ধের চাপ শুধু ইরানের উপর নয়, যুদ্ধ চালানো পক্ষগুলোর সমাজ ও রাজনীতিতে পড়ছে। তাই প্রশ্নটা এখন আর শুধু কে বেশি শক্তিশালী এটা নয়, প্রশ্ন হলো কে বেশি দিন এই যুদ্ধের খরচ বহন করতে পারবে। ইরান হয়তো আমেরিকার মতো বিপুল অর্থ খরচ করে যুদ্ধ করছে না, বরং তারা এমন কৌশল নিয়েছে যেখানে প্রতিপক্ষকে প্রতিটি আক্রমণ ঠেকাতে বেশি অর্থ, বেশি অস্ত্র এবং বেশি সময় ব্যয় করতে হচ্ছে। আর যুদ্ধ যত দীর্ঘ হবে, এই সময় খরচের চাপ তত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এ কারণেই আমেরিকা পালিয়ে যাচ্ছে কথাটাকে শুধু আবেগের স্লোগান হিসেবে না দেখে এর পেছনের বাস্তবতাটাও দেখা দরকার। আমেরিকা এখনো সামরিকভাবে শক্তিশালী তা সত্য, এখনো তাদের যুদ্ধ ক্ষমতা বিশাল তা সত্য, কিন্তু শক্তিশালী হওয়া আর ইচ্ছেমতো যুদ্ধের ফলাফল নির্ধারণ করতে পারা এক কথা নয়। আফগানিস্তান আমাদের সেটাই দেখিয়েছে। 20 বছর ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট সেখানে ছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক বাস্তবতার কাছে তাদের সরে আসতে হয়েছে। ইরানেও যদি যুদ্ধ এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে ধ্বংস করা সম্ভব, কিন্তু নিজের শর্তে ইরানকে আত্মসমর্পণ করানো সম্ভব নয়, তাহলে একসময় সামরিক বিজয়ের চেয়ে বের হয়ে আসার পথ খোঁজাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইরানকে দ্রুত নতজান করার যে হিসাব নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল, বাস্তবতাটা সেই হিসাবের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে উঠছে। আফগানিস্তানের পর ইতিহাস যদি ইরানেও নতুন কোনো অধ্যায় লেখে, তাহলে সেই অধ্যায়ের নাম হয়তো হবে শক্তিশালীকে পরাজিত করার জন্য সবসময় তার চেয়ে বেশি শক্তিশালী হতে হয় না। কখনো কখনো তাকে শুধু এত দীর্ঘ সময় লড়তে বাধ্য করতে হয় যাতে যুদ্ধ চালিয়ে যাওয়ার খরচই তার জন্য অসহনীয় হয়ে ওঠে।